এসএসআরএম পলিটিক্স প্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। রোজ রাতে আমরা এই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে কথা বলি, সাম্প্রতিক রাজনীতি। তবে আজকে আমরা দেশের রাজনীতি থেকে একটু চোখ ফেরাতে চাই আন্তর্জাতিক রাজনীতির দিকে, যেখানে এক ধরনের উত্তেজনার খবর আমাদের গণমাধ্যমে প্রধান শিরোনাম জুড়ে আছে। আমরা জানি যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দুটো দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং এক ধরনের গত কয়েক সপ্তাহ ধরে আমরা সেই খবর দেখছি। আবার এর মধ্যে আরেকটি খবর কিছুটা নিষ্ফল সমাপ্তি আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের দিকেও কিন্তু বিশ্ববাসীর একটি বড় নজর ছিল, যদিও সেই বৈঠকটি নিষ্ফল সমাপ্তি হয়েছে। আমরা এই সবগুলো বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠানের কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন এবং আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে আজকে আমরা যে বিষয়টি রাখছি সেটি হলো উত্তেজনার সমীকরণ। সেই সমীকরণ আমরা খুঁজবার চেষ্টা করব। আমাদের আলোচনায় নিশ্চয়ই বড় অংশ জুড়েই ভারত পাকিস্তান প্রসঙ্গ অবশ্যই চলে আসবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে এবং গণমাধ্যমগুলো সরব, এবং বিশেষ করে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমও এই পুরো বিষয়টিকে মানে এক ধরনের মিডিয়া যুদ্ধ বানিয়ে ফেলেছে। আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের গুরুত্ব সহকারে আমরাও সেই খবরগুলো নজর রাখছি। তবে প্রথম অংশে, আমাদের এই আলোচনার প্রথম অংশে আমরা একটু ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে যে বৈঠকটি হয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়েতে, সেই বৈঠকের দিকে একটু চোখ ফেরাতে চাইব। আমরা প্রথমে যাচ্ছি হুমায়ুন কবির আপনার কাছে। যে বিষয়টি হলো যে এই বৈঠকটি আসলে অনেক মনোযোগ ছিল এবং কিছু একটা সিদ্ধান্ত হয়তো আসবে এরকম একটা ধারণাও করা হচ্ছিল, এবং সেই নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না এই প্রশ্নে আসলে শেষ পর্যন্ত কোনো সমাধান এলো না, এবং দুই নেতাই বললেন যে বৈঠকটি আসলে কোনো ফল আসেনি। এবং দ্বিতীয় বৈঠক ছিল দুই নেতার, এবং তৃতীয় বৈঠকটি আদৌ হবে কিনা যদিও অনেকে বলছেন যে হয়তো তৃতীয় বৈঠকটি হয়তো খুব শীঘ্রই হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু কোরীয় উপদ্বীপে যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল পারমাণবিক নিষ্ক্রিয়করণ প্রসঙ্গটি নিয়ে, দুই নেতার পরপর দুটো বৈঠকের পর সে উত্তেজনা কিছুটা থিতি এসছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু আমাদের প্রশ্ন যেটা সামনে চলে আসে যে এরপরে আসলে কি, শেষ পর্যন্ত তাহলে কি ঘটবে? নিষেধাজ্ঞা প্রশ্নে যুক্তরাষ্ট্র অবস্থান কি নেবে, এবং পারমাণবিক নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে উত্তর কোরিয়াই বা কি করবে? আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন যে শেষ পর্যন্ত অনেক প্রত্যাশার বিপরীতে কিন্তু একটা নিষ্ফল সামিট যেটাকে বলা হয় এটা হয়েছে, এবং এখানে কয়েকটা বিষয় আমার মনে হয় কূটনৈতিক টানাপোড়েন বা কূটনৈতিক যে প্রক্রিয়া আছে সেই দিক থেকে যদি দেখি, সাধারণত এই ধরনের সামিট বা শীর্ষ বৈঠকের আগে সব কিছু মোটামুটি কর্মকর্তা পর্যায়ে সব নিষ্পত্তি হয়ে থাকে। সাধারণত ক্ষেত্রে এই শীর্ষ নেতৃবৃন্দ শুধু সেটাকে স্বাক্ষর করেন বা আনুষ্ঠানিকতার কাজটা সম্পন্ন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি বিপরীত পদ্ধতিটা ব্যবহার করেছেন। তার ধারণা ছিল যে তিনি বসে কিম জং উনের সাথে যদি সমাধান সূত্রটা পেয়ে যান, তাহলে সেখান থেকে সমাধানগুলো আস্তে আস্তে নিচের দিকে কর্মকর্তা পর্যায়ে ডিটেলসগুলো ওয়ার্কআউট করা যাবে। এবং এই ধারণার বশবর্তী হয়েই কিন্তু তিনি জুন মাসে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসলেন, এবার গিয়ে হ্যানয়েতে বসলেন। কিন্তু এখন কথা হচ্ছে যে বিষয়টা এত জটিল, এবং এখানে একটা হচ্ছে যে আপনি পারমাণবিক যুদ্ধাস্ত্রের বিষয় যদি বলেন এটা একটা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে গত প্রায় 70 বছর ধরে আপনি ধরতে প্রায় 52-53 সাল থেকে কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধাবস্থা বিরাজ করছে। কাজেই এইরকম একটা গভীর অবিশ্বাসের জায়গা, যেটা ইমোশনাল আমি বলবো যে একটা ব্ল্যাক হোল, এবং তারপরে এই যে ডিনিউক্লিয়ারাইজেশনের যে কথাটা বলা হচ্ছে, এই বিষয়গুলি সাংঘাতিক রকমভাবে জটিল বিষয়। ডোনাল্ড ট্রাম্প সাহেব আমার ধারণা বিষয়টাকে খুব সহজভাবে ধরে এটা সমাধানযোগ্য বলে মনে করেছিলেন, কিন্তু আজকের যে ফলাফল তাতে বোঝা যাচ্ছে যে এই বিষয়টা আসলে একটা বৈঠক দিয়ে বা একটা দুই নেতৃবৃন্দের মধ্যে বসেই সমাধান করে ফেলা যাবে তা নয়। যেটা আপনি বলছিলেন আপনার প্রারম্ভিক বক্তব্যে, যে এটা যে জায়গাটা এসে ঠেকেছে সেটা হলো যে উত্তর কোরিয়া চাইছে তার বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ আছে সেটা তুলে নেওয়ার জন্য, পুরোপুরি তুলে নেওয়ার জন্য।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করতে পারছে না যে তারা যদি এটা তুলে নেয় তাহলে উত্তর কোরিয়া এই পারমাণবিক নিরস্ত্রীকরণের দিকে যাবে কি না। কারণ এর আগেও কিন্তু মনে রাখতে হবে যে 94 সালে কিন্তু একটা চুক্তি হয়েছিল, তখন প্রস্তাব ছিল, সেটা ক্লিনটনের আমল, প্রেসিডেন্ট ক্লিনটন, তখন ধারণা করা হয়েছিল যে একটা এই সমাধান পাওয়া যাবে, কিন্তু এরপর উত্তর কোরিয়া কিন্তু আবার ওখান থেকে বেরিয়ে গেছে। তারপরে 6 পার্টি টক্স বলা হয় একটা, রাশিয়া, চায়না, জাপান, উত্তর কোরিয়া, আমেরিকা এরা মিলে করেছিল, সেখান থেকেও কিন্তু উত্তর কোরিয়া বেরিয়ে গেছে এবং তারা কিন্তু সমাধান পথে যায়নি। তো কাজেই এইরকম এতগুলো নিষ্ফলা প্রক্রিয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র ভরসা পাচ্ছে না যে তা উত্তর কোরিয়ার উপর থেকে যদি অর্থনৈতিক অবরোধ তুলে নেয় সেক্ষেত্রে উত্তর কোরিয়া তার এই পারমাণবিক নিরস্ত্রীকরণে যাবে কিনা বা তার কথা রাখবে কিনা, এবং সেই কারণেই কিন্তু এটা ব্যর্থ হয়েছে। তবে আমার যেটা মনে হয় যে ব্যর্থ তো এটা মিডিয়া থেকে বলা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই দুই নেতৃবৃন্দ পর্যায়ে 2 রাউন্ড আলোচনার মধ্য দিয়ে অন্তত আপনিও এটা উল্লেখ করছিলেন যে উত্তেজনা প্রশমনের দিক থেকে একটা ইতিবাচক বা অগ্রগতি হয়েছে এটা বলা চলে, এবং এরপরে কর্মকর্তা পর্যায়ে বা মন্ত্রী এবং কর্মকর্তা পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ একটা কিন্তু আছে, এবং আমার ধারণা সেটা তারা করবেন। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি মোটামুটি সফলতার একটা সূত্র তারা পেতে পারেন, তখন হয়তো আবার তৃতীয় যেটা থার্ড সামিটের কথা আপনি বলছিলেন সেটা হয়তো হতে পারে। কারণ থার্ড সামিট হবে না সেই কথাও বলা হয়নি, আবার হবে সেটাও বলা, সেটার জন্য আসলে হয়তো নতুন করে আবার কূটনৈতিক তৎপরতার প্রয়োজন হবে, অথবা চলমান কূটনৈতিক প্রক্রিয়াটাই থাকবে, এবং সেটা যদি সফলতার দিকে যাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায় তখন হয়তো আবার সেটা হবে। তার অর্থ হচ্ছে যে আমরা এখন প্রথাগত কূটনৈতিক যে প্রক্রিয়া আছে তার মধ্যে থেকেই জিনিসটা সফলতা খুঁজতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যেভাবে চেয়েছিলেন সেভাবে জিনিসটা কিন্তু হয়নি, তার অর্থ এই নয় যে এটা সমাধান পাওয়া যাবে না। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক দেলোয়ার স্যারের বক্তব্য শোনার চেষ্টা করব যে আমরা দেখলাম যে কিছুদিন আগেও দুই নেতার মধ্যে একদম ব্যক্তিগত পর্যায়ে যে বাকযুদ্ধ আমরা দেখেছি, এখন পরপর দুটো বৈঠকে আমরা দেখলাম যে আপাতত এক ধরনের উত্তেজনা প্রশমিত হয়েছে, যদিও সমাধানটি আসেনি এবং অনেক পুরনো সমস্যা, ফলে চট করে সমস্যার সমাধান হয়ে যাবে এমনটিও আসলে আমরা আশা করতে পারি না। কিন্তু উত্তেজনার এই ধারাবাহিকতাটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করতে চান, সামনের দিনগুলোতে কি ঘটবে, এবং দুদেশ সমঝোতায় আসার পথে আসলে পথরেখাটা কি হতে পারে, আপনার বিশ্লেষণ? ধন্যবাদ। আসলে এই বাকযুদ্ধের বিষয়টা তো আসলে এই গত যে সামিট, যেটি মানে এই সামিটের আগে অর্থাৎ জুন মাসে 2018 সালের জুন মাসে যেটি হয়েছে তার আগে আমরা লক্ষ্য করেছি। তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প যেখানে তার একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রদের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল, আপনার ফ্রান্স কিংবা আপনার জার্মানি, তাদের ব্যাপারে অনেক ক্রিটিক্যাল, ন্যাটোর সামিটে গিয়ে অনেক কঠিন কথা বলেছেন, কিন্তু নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কিম তার ব্যাপারে কিন্তু বরাবরই খুব নমনীয় একটা উনি একটা জেস্চার বা নমনীয় একটা অবস্থান গ্রহণ করেছেন। এটা ওনার একটা কৌশল, কারণ উনি বলা যেতে পারে যে এই যে দ্বিতীয় সামিট যে সম্ভব করা, যেমন এই সামিটের আগেই কিন্তু উনি বলছিল যে নর্থ কোরিয়া একটা বিশ্বে একটা গ্রেট পাওয়ার হতে পারে, নর্থ কোরিয়া অনেক সম্ভাবনা আছে, অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারে, বা নর্থ কোরিয়ার প্রতি তার এক ধরনের আশাবাদ এবং নর্থ কোরিয়াকে কিছুটা অনুপ্রাণিত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন আরও এনগেজ হয়, এরকম একটি বিষয় কিন্তু তার মধ্যে ছিল। তো আমি যেটা মনে করি যে এই যে 8 মাসের মধ্যে দুবার এই দুই দেশের মধ্যে অথবা দুই মানে সরকার প্রধানের মধ্যে যে বৈঠক বা শীর্ষ বৈঠক, এটি কিন্তু একটা বড় ধরনের অর্জন। আপনি যদি কূটনৈতিক মানে প্রক্রিয়ার কথা বলেন, সেই প্রক্রিয়াটা আমরা জানি যে যেটি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলেছেন যে মানে আপনার ট্রাম্প শুরু থেকে একটা আনকনভেনশনাল, একটা অপ্রচলিত অ্যাপ্রোচ উনি ব্যবহার করছেন, যেটি যে এই অ্যাপ্রোচের মাধ্যমে উনি আগে ওনার পর্যায়ে মানে অর্থাৎ ট্রাম্প এবং কিম তাদের পর্যায়ে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হলে সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে চুক্তি অথবা এক ধরনের বোঝাপড়াটা হবে, এবং সেই বোঝাপড়া থেকে শেষ পর্যন্ত তারা কি ধরনের ফলাফল হবে সেটা নির্ধারণ করবেন। এই যে প্রথম যে বৈঠকটি হয়েছিল শীর্ষ বৈঠক, সেখানেও কিন্তু আপনার যে ধরনের ডিল হয়েছিল সেটিও কিন্তু খুব একটা পরিষ্কার ছিল না, এবং সেটি খুবই ভেগ একটি ডিল ছিল, যে কিভাবে ডিনিউক্লিয়ারাইজেশন হবে সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা ছিল না, বা আরও অনেক বিষয়গুলো আসেনি।
তো এবারও কিন্তু একেবারে কোনো ধরনের চুক্তি হয়নি, ডিল হয়নি, যেটা যদিও অনেকে পজিটিভলি বলছেন যে মানে নো ডিল ইজ বেটার দেন ব্যাড ডিল, যে একটা খারাপ চুক্তি করার চেয়ে চুক্তি না করাই ভালো। তো এখানে আসলে চুক্তির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে 8 মাসের মধ্যে এই দুটো অত্যন্ত বৈরী দেশ, এবং যে কথাটি আমরা জানি যে এই দুটো দেশ কার্যত একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে, এবং এই যে পুরো কোরিয়ান পেনিনসুলাতে এই যে দীর্ঘ সময় ধরে যেই ধরনের উত্তেজনা, যে ধরনের অবিশ্বাসের একটা পরিবেশ আছে, সেই জায়গাতে এখন যে ধরনের একটা আস্থাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে, সেটি কিন্তু আপনার কন্ট্রিবিউট করতে পারে। কারণ আমার কাছে মনে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য একটা ডাইমেনশন যদি আমি একটু উল্লেখ করবার চেষ্টা করি, যে আমরা দেখছি যে মানে গত কয়েক দশকে চীনের প্রভাব বলয় যতখানি বিস্তৃত হয়েছে, আবার সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে রাশিয়ার পুতিন যেভাবে ক্ষমতাশালী হয়ে উঠছেন ক্রমশ, সেখানে মানে উত্তর কোরিয়ার সঙ্গে বৈরিতার বদলে মিত্রতা খুঁজবার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। এটাও কি একটা ডাইমেনশন হতে পারে কিনা? না, সেটা হতে পারে, কারণ এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, এটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা দ্বিপাক্ষিক অ্যাপ্রোচটাকে হাইলাইট করেছে, যেটা আসলে এর আগে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আগে বা রিপাবলিকানরা সবসময় একটা দ্বিপাক্ষিক অ্যাপ্রোচটাকে গুরুত্ব দিয়ে থাকে। বাট ক্লিনটনের দিকে যদি আপনি যান, এই যে 6 পার্টি টকের কথা আমরা যদি বলি, যে একটা বহুপাক্ষিক একটা বা মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাটিক ফোরামটা কিন্তু এখানে অনেক বেশি রেলিভেন্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দ্বিপাক্ষিক প্রক্রিয়াটাকে পাশ কাটিয়ে এই বহুপাক্ষিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দ্বিপাক্ষিকভাবে এই নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্কটা একটা স্ট্রং পর্যায়ে নিয়ে তারপরে চীন, জাপান কিংবা সাউথ কোরিয়া তো এখানে যুক্ত আছে, তাদেরকে এনগেজ করবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা আপার পজিশনে থাকার চেষ্টা করছে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এখন যেমন ট্রাম্প বলছেন যে এই বিষয়টা এত জটিল যে এখানে চীন বা সাউথ কোরিয়া তো আছেই, এবং রাশিয়া এবং উনি জাপানের কথা বলেছেন। তো এখন কিন্তু ট্রাম্প রিয়েলাইজ করছেন যে আসলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই ধরনের জটিল সমস্যার সমাধান করা যাবে না, সেখানে এই দেশগুলোর ইনভলভমেন্ট দরকার। তবে এই ইনভলভমেন্টের ব্যাপারে কিন্তু ইতিমধ্যে যেমন এবারের যে হ্যানয় সামিটের পরে কিন্তু ট্রাম্প বলছে যে শি জিনপিং মানে চীনের প্রেসিডেন্ট, তাকে ধন্যবাদ, সে অনেক সহযোগিতা করছে, আবার সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানাচ্ছে, মানে কিছুটা রিকগনাইজ করছেন। আবার একই সঙ্গে প্রক্রিয়াটাতে কিন্তু ড্রাইভিং সিটে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প থাকতে চাচ্ছেন। এটি কিন্তু এই অঞ্চলে অতীতে এভাবে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রভাবশালী ভূমিকার মধ্যে ছিল, কিন্তু একেবারে দ্বিপাক্ষিক আলোচনা করে সামিট করে এই সমস্যার সমাধান করার যে বিষয়টি, এটি তো কখনোই আমরা দেখিনি। এমনি সফর হয়েছে, ক্লিনটনের কিছু ইনিশিয়েটিভ ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিষয়টাকে যেভাবে দেখছে সেটি একেবারেই অভিনব। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এই যে কিম এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে এক ধরনের ব্যক্তিত্বের মানে একটা বোঝাপড়া, এইটা একটা নতুন একটা মাত্রা এই নর্থ কোরিয়া বা সাউথ কোরিয়ার বা ওই পুরো অঞ্চলের এই উত্তেজনা প্রশমন, যেটা আপনাদের হেডলাইনে আসছে, যে অর্থাৎ এই কোরিয়ান প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা। এটা ইফেক্টিভ হতে পারে এই জন্য যে এই ডিনিউক্লিয়ারাইজেশনের বিষয়টা নিয়ে কিন্তু কখনোই নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট থেকে এতটা মানে বলা যায় যে এতটা কমিটমেন্ট, এই জন্য আমি বলবো অন্তত মুখে বা তাদের কথায়, কিংবা আপনার এই যে এবার প্রশ্ন করা হয়েছিল যে তাকে, যে নর্থ কোরিয়ার যে চেয়ারম্যান কিমকে, যে আপনি কি আসলে এই পারমাণবিক নিরস্ত্রীকরণ চান কিনা, তো তার উত্তরটা ছিল যে আমি না চাইলে তো এই পর্যন্ত আসতাম না, আমি এই সামিটে যে আসছি তার মানে হচ্ছে যে আমরা এটা চাচ্ছি, কিন্তু কিভাবে চাচ্ছি এই প্রক্রিয়ার মধ্যে মতপার্থক্য আছে। এখন এখানে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছিল যে নর্থ কোরিয়া চাচ্ছে যে পুরোপুরি স্যাংশনটা তুলে ফেলা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে পার্শিয়ালি যদি স্যাংশন তোলার প্রসঙ্গ থাকে তাহলে সেটা তারা করতে পারে, এবং এরকম কিছু একটা প্রস্তাব হয়তো আছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটা এগিয়ে আসছে, বেশ সাবস্টেন্সিয়াল। যে প্রক্রিয়াটি আসলে শুরু হলো বা চলছে সেটি হয়তো একটা পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটি একটি মানে ট্রাম্প তার যে আমার কাছে মনে হয় যে একটু নাটকীয়তার মাধ্যমে, কিংবা তার যে ইউরোপিয়ান মিত্রদের ব্যাপারে একদিকে যেমন সে অনেক কঠোর অবস্থানে আছে, অন্যদিকে আবার এখানে একটা মানে নতুন কিছু করা এবং
তার বিশ্ব কূটনীতিতে একটা নতুন জায়গা পাওয়ার একটা চেষ্টাও তার মধ্যে থাকতে পারে। মানে সামনের দিনগুলোতে কি হবে আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা তো অবশ্যই করতে হবে, এবং এখন পর্যন্ত আমি মনে করি ইতিবাচক ধারায় এই দুই দেশের মধ্যে আলোচনা এগোচ্ছে, এবং সেটি আমার মনে হয় যে একটা ফলপ্রসূ হতে পারে। আমরা সেই ইতিবাচক ধারাটা আসলে আমাদের খুব কাছের প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের বেলাতেও দেখতে চাই। সেই আলোচনায় যাবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। দর্শক সঙ্গে থাকবেন। SSRM পলিটিক্স প্লাসে আমরা আজকে কথা বলছি উত্তেজনার সমীকরণ নিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোরিয়ার নেতা কিম জং উনের নিষ্ফল বৈঠক নিয়ে আমরা কথা বলেছি। এবার একটু আমরা আমাদের এই জনপদে, আমাদের দক্ষিণ এশিয়ায় একটু চোখ ফেরাতে চাই। উত্তেজনা তো আসলে চলছে এবং গত কয়েকদিন ধরে আমরা আসলে দেখছি যে নানা খোঁজখবর দুদেশের মধ্যে কাশ্মীর সীমান্তে আমরা গোলা বিনিময়ের অনেক খবর পেয়েছি, এবং সর্বশেষ আমরা দেখলাম যে ভারতে একটি বিমান ভূপাতিত করা এবং একজন পাইলটকে আটক, এবং সর্বশেষ খবর পাকিস্তান আগামীকালকে সেই পাইলটকে ফেরত দেবে জেনেভা কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে। একটু নজর ফেরাতে চাই যে উত্তেজনাটি আসলে আমরা দেখলাম যে হুমকি পাল্টা হুমকি এবং উত্তেজনাটা আসলে চলছে, প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে। কোন দিকে আসলে পরিস্থিতি গড়াচ্ছে ডক্টর দেলোয়ার হোসেনের কাছে প্রথমে জানতে চাই। পরিস্থিতি আসলে খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে বলে আমার মনে হচ্ছে, কারণ গত 48 ঘন্টায় আমরা যে ধরনের উত্তেজনা দেখেছি, বিশেষ করে ভারত যখন পাকিস্তানের সেই বালাকোটে সেই জৈশে মোহাম্মদের তাদের যে মিলিটারি, তাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে আক্রমণ করার, সফল আক্রমণের পরে ফেরত আসা, এবং সেটি মানে লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় 80 কিলোমিটার ভেতরে। ফলে যেই আক্রমণটি 1971 সালের পরে এই প্রথম ভারত এই ধরনের বোমাবর্ষণ করতে পেরেছে, তো সেই ঘটনার পরে অনেকেই কিন্তু ভীষণভাবে এই দুই দেশের মধ্যে তাদের একটা দীর্ঘ একটা যুদ্ধের ইতিহাস আছে, তাদের মধ্যে এই সীমান্ত সংঘর্ষের ইতিহাস আছে। সেই কারণে অনেকে ভেবেছিল যে এটা বড় রকম সংঘাতের দিকে যাবে, এবং সেদিকেই যাচ্ছিল। কারণ আবার পাকিস্তান পাল্টা আঘাত করেছে, এবং সেখানে আপনি যেটি বলছিলেন যে ভারতের দুটো যুদ্ধ বিমান তারা শটডাউন করেছে, এবং সেখান থেকে একজন বৈমানিককে তারা আটক করেছে, এবং যাকে ফেরত দেওয়ার কথা বলে। এই ফেরত দেওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ এত দ্রুত, যেখানে সবাই আশা করছিল যে এটি আরেকটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে অথবা বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে যাচ্ছে, সেখানে আমরা দেখলাম যে একটা কিছুটা ইউটার্ন বা একটা নতুন একটা শান্তির বার্তা কিংবা আলোচনার এক ধরনের আলোচনা হয়তো সরাসরি হবে কিনা আমরা জানি না কত তাড়াতাড়ি হবে, কিন্তু এক ধরনের শান্তিপূর্ণ একটা জেস্চার আমরা দেখছি। তো এটি একটি মানে আমি বলবো যে নতুন ডেভেলপমেন্ট। একই সঙ্গে আবার এই দু দেশের সম্পর্কের জায়গাটি এবং দু দেশের এই যে আক্রমণ পাল্টা আক্রমণ এবং এটাকে জাস্টিফাই করা, এবং ভারতের ভেতরে বা পাকিস্তানের ভেতরে এই বিষয়গুলো চলছে, এবং ইতিমধ্যে যে ধরনের সামরিক আক্রমণগুলো হয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও হয়তো বিভিন্ন পক্ষ কাজ করছে। আবার সেটার থেকে পিছিয়ে শান্তির দিকে যাওয়া, সেটারও কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে, যেই চাপটা কিছুটা আমরা পাকিস্তানের ভেতর থেকে, যেটি পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান উনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার ইচ্ছা ব্যক্ত করেছেন। তো অন্যদিকে ভারত বলছে যে এই ধরনের কথা বলার পরিবেশ এখনো হয়নি, এই অর্থে যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বা জঙ্গিবাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নিতে হবে এবং পাকিস্তানকে সেই ধরনের সদিচ্ছার প্রমাণ দেখাতে হবে। পাকিস্তান এই ইউটার্নটা আসলে কেন করছে বলে আপনার কাছে মনে হয়, যে তার মিত্রদেরকে তারা আসলে এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু পাশে পায়নি? ইউটার্নটা আপনার এটার একাধিক কারণ আছে, তবে একটা দুইটা বিষয় আমি বলতে পারি। একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে মিত্র, এই বর্তমান এই যে স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ বর্তমান সময়ে আমরা যে বিশ্ব ব্যবস্থায় কিন্তু কোনো ধরনের দ্বিপাক্ষিক অ্যালায়েন্স কিন্তু সেই অর্থে, যেমন পাকিস্তান কোনো ন্যাটো বা এই ধরনের কোনো অ্যালায়েন্সের ভেতরে নেই যে পাকিস্তানের পাশে কোনো রাষ্ট্র এসে দাঁড়াবে। আবার ভারতেরও কিন্তু সেই ধরনের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক
কোনো অ্যালায়েন্স নাই যেখানে ভারতের পাশেও কোনো একটা রাষ্ট্র সামরিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। ফলে এই দুটো দেশ কিন্তু অনেকটা এককভাবেই যুদ্ধ করতে হবে বা তাদের এই ধরনের সংঘাতপূর্ণ সম্পর্কটাকে বজায় রাখতে হবে যদি তারা শেষ পর্যন্ত সেদিকে যেতে চায়। ফলে এই সেদিক থেকে তাদের উপরে কিন্তু একটা চাপ আছে যে এই যুদ্ধটা একান্তই দু দেশের নিজস্ব, এবং এখানে চীন বা যুক্তরাষ্ট্রের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি সেখানে কিন্তু তারা একেবারে একটা ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা একেবারে, যেটা আমরা জানি যে একটা নিরপেক্ষ অবস্থান থেকে দু দেশকে শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলো দেখার কথা বলছে। তো এই বিষয়গুলো পাকিস্তান বা ভারতকে কিন্তু কিছুটা প্ররোচিত করেছে যে এই তাদের মধ্যে একটা যে আক্রমণাত্মক যে বিষয়টি ছিল সেটির দিকে না যাওয়া। তবে পাকিস্তানের কথা আপনি বলছিলেন যে পাকিস্তানের এটা কিন্তু যেই জেস্টারটা পাকিস্তান দেখাচ্ছে, এটা একদিকে যেমন আমরা হয়তো বলতে পারি যে পাকিস্তান এখানে একটা সুযোগ নিয়েছে কূটনৈতিকভাবে, তারা একটা তাদের আগে থেকেই ভারতের দিকে বলটা ছেড়ে দিয়েছে, যে অর্থাৎ পাকিস্তান এই যুদ্ধটা যদি আরো সামনের দিকে যেতে চায় তাহলে এই দায়টা ভারতের উপরে পড়বে, এরকম একটা বার্তা পাকিস্তান দেওয়ার চেষ্টা করেছে। এবং এটা একটা কৌশল বলতে পারেন। আবার অন্য দিক থেকে ইমরান খান তার যে এজেন্ডা, যে পাকিস্তানকে শক্তিশালী করা অর্থনৈতিকভাবে, পাকিস্তানের যে বঙ্গুর অর্থনীতি, পাকিস্তানের গ্লোবাল যে ইমেজের যে সংকট, এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়লে আসলে সেটা সবকিছু থেকে বের করে পাকিস্তানকে একটা শক্তিশালী বা একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার যে তার যে পরিকল্পনা, যেটি সে সারা পাকিস্তানে বিভিন্নভাবে সে বলার চেষ্টা করছে, সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং সে এটা বুঝতে পারছে যে এই লড়াইটাতে পাকিস্তান অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে পাকিস্তানের উপলব্ধিটা দ্রুতই এসছে বলে আমার কাছে মনে হয়। আমরা একটু হুমায়ুন কবিরের কাছে ওই বিষয় শুনতে চাইবো যে আমরা যেটা দেখছি আসলে যে পাকিস্তান শেষ পর্যন্ত বলটা ভারতের দিকেই ছুড়ে দিল, যেখানে আসলে ভারত কৌশলগত কারণে বা পরিস্থিতিগত কারণে আসলে যুদ্ধের প্রতি আসলে তাদের আগ্রহটা বেশি। আমরা দেখছি যে গত কয়েকদিনে ভারতের গণমাধ্যম তারা মোটামুটি পারলে এখনই যুদ্ধে নেমে যায়, এটি আমরা আসলে দেখছি। আবার এদিকে নরেন্দ্র মোদী, যেখানে আমরা দেখছি যে নির্বাচনে খুব বেশি আর বাকি নেই এবং নরেন্দ্র মোদীর পরিস্থিতি যে খুব ভালো এমনটি বলার যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের সমর্থন আদায়ের জন্য তিনি হয়তো এই ধরনের যুদ্ধকে একটা মানে কৌশল হিসেবে ব্যবহার করছেন, এটা অনেক বিশ্লেষক আসলে বলছেন। শেষ পর্যন্ত যুদ্ধে গড়াবে কিনা বা সংঘাত এড়ানো যাবে কিনা, এই বিষয়টা আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেখানটা শেষ করলেন সেখানটা দিয়ে শুরু করি। এই অভিযোগটা কিন্তু আছে যে ভারতের প্রধানমন্ত্রী বা তার দল সাম্প্রতিককালে এক হচ্ছে বিভিন্ন রাজ্যে, তারা বেশ কয়েকটা রাজ্যে কিন্তু হেরেছে সাম্প্রতিক নির্বাচনে, এবং এরপর রাফায়েল বিমান, যুদ্ধ বিমান, ফরাসি যুদ্ধ বিমান কেনা নিয়ে ডকুমেন্টেড কিছু প্রুফ কিন্তু বাইরে চলে এসছে, সেগুলো নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল গত কিছুদিন ধরে। এবং সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে একটা বেকায়দার মধ্যে ফেলেছিল, এবং মনে করা হচ্ছিল যে এই বিষয়গুলো, এবং তার পাশাপাশি বিরোধী দলরা যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে সংগঠিত হচ্ছিল। তো সেই প্রেক্ষাপটে মোটামুটি ধারণা হচ্ছিল যে এটা একটা এবারের নির্বাচনটা বর্তমান সরকার বা বিজেপি সরকারের জন্য বেশ কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এখন সেই প্রেক্ষাপট থেকেই বলা বলিও হচ্ছিল, এবং গত কদিনের কর্মকাণ্ডের মনে হচ্ছে যে এক ধরনের একটা জাতীয়তা বোধ তারা যদি ব্যবহার করতে পারেন বা জাতীয়তাবাদী চেতনা যদি ব্যবহার করতে পারেন, তাহলে সেখানে সরকারের পক্ষে জনগণকে পাওয়ার একটা সুযোগ হতে পারে। আবার একই সঙ্গে এখানে যে ভারতের মানে যে সামরিক যে তৎপরতা, সেখানে তারা কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি তারা বিরোধী দলের সমর্থনও কিন্তু তারা পেয়েছেন প্রথম দিন, কিন্তু তারপরেই আবার গতকাল থেকে কিন্তু সেখানে চির ধরেছে, তারা প্রশ্ন তোলা শুরু করেছেন যে এখানে সরকার বা বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নিজে তারা কি এই যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ব্যবহার করছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য কিনা, এটা নিয়ে আবার প্রশ্ন শুরু হয়েছে। তো এখন যেটা আপনি বলছিলেন যে যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার ধারণা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি তার লক্ষ্য অর্জন করে ফেলেছেন। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আপনার ভাষা আপনি একটু বলছিলেন যে মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু একটা জাতীয়তাবাদী এক চেতনা বা নতুন করে শক্তি সঞ্চয় করেছে, এবং তারা সকলেই মনে করছেন সরকার একটা যথেষ্ট ভালো একটা কাজ দেখিয়েছে।
তো সেই দিক থেকে রাজনৈতিকভাবে যেটা গেইন করার সে গেইনটা হয়ে গেছে। এখন প্রশ্ন আসবে যে তাহলে এর পরের ধাপটা কি হতে পারে, এবং পরের ধাপটার জন্য কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু গতকাল এবং আজকে মিলিয়ে দুটো জায়গা তৈরি করে দিয়েছেন। এখন ভারত শুধু পজিটিভলি রেসপন্ড করলেই কিন্তু আপনি এই যে উত্তেজনা প্রশমনের কাজটা সম্ভব বলে মনে হয়। এবং আপনি বলছিলেন, প্রফেসর দেলোয়ারও এটা বলেছেন যে ইমরান খান কিন্তু কূটনৈতিকভাবে যথেষ্ট উদ্যোগী এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন, এবং এই সাহসী পদক্ষেপের ফল হিসাবে এখন ভারতের জন্য সহজ হবে তারা এখন একটা ইতিবাচক জায়গায় এসে উত্তেজনা প্রশমনের কাজটা করার জন্য। তার কারণ হলো রাজনৈতিকভাবে যেটুকু অর্জন করার দরকার সেটা ইতিমধ্যে অর্জিত মোটামুটি হয়ে গেছে। এখন যদি আপনি যুদ্ধ অবস্থা থেকে সরে আসেন তাহলে রাজনৈতিকভাবে বেশি মূল্য দেওয়ার কোনো আশঙ্কা থাকছে না। তো কাজে ইনসেন্টিভ ওয়াইজ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার দুর্বলতা, তাকে এই মুহূর্তে পাকিস্তান অর্থনীতি নিয়ে এই যুদ্ধে জড়ালে যে চাপ পড়বে সেটা পাকিস্তানের পক্ষে ডিফিকাল্ট হবে, এবং ভারতের দিক থেকে এখন রাজনৈতিক লাভালাভ যেটা আছে সেটা যেহেতু অর্জিত হয়ে গেছে, আমার ধারণা একটা স্পেস আছে যখন উভয় পক্ষই এই উত্তেজনা প্রশমন করে একটা স্থিত অবস্থায় যাওয়ার মতো সুযোগ হয়তো তৈরি হয়েছে। কিন্তু এখানে বলে রাখা আসলে সংঘাতের আশঙ্কাটা স্তীমিত হয়ে গেল ইমরান খানের এই ঘোষণার পর। কিন্তু এটা মনে রাখছি, এটা আপাত দৃষ্টিতে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই সংঘাতের মূল সূত্র কিন্তু কাশ্মীর উপত্যকায় গত কিছুদিন ধরে উত্তেজনা বলেন, এখানে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু, এবং এগুলো সবই মিক্সড আপ হয়ে আছে। মানুষের চেতনা, সন্ত্রাসবাদ, ডেমোক্রেটিক অপরচুনিটিসগুলো কম থাকা, এগুলো সবগুলোই মিক্সড আপ হয়ে আছে। কাজেই একটা টেকসই শান্তিপূর্ণ অবস্থার জন্য কিন্তু এই বিষয়টার একটা, আমরা আলোচনায় যেতে চাই ওই প্রসঙ্গেই যে যুদ্ধাবস্থা বা সংঘাতের সংখ্যা হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু ওই মূল সমস্যাটা নিয়ে আসলে রাজনৈতিক নেতারা মনোযোগী কিনা সে বিষয়গুলো আমরা একটু বুঝতে চাইবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন। এসএসআরএম পলিটিক্স প্লাসে আজকে বিষয়ে যেটি কথা বলছি উত্তেজনার সমীকরণ, শেষ অংশের আলোচনায় আছি আমরা। বিরতিতে যাবার আগে যে বিষয়টিতে ছিলাম যে সংঘাত এড়ানো সম্ভব হবে কিনা সে বিষয়টি নিয়ে আমরা কিছুটা একটু আলোচনা করলাম। পরিস্থিতি এখনো পর্যন্ত যা আভাস দিচ্ছে যে হয়তো শেষ পর্যন্ত আমরা হয়তো সংঘাতটা হয়তো দেখব না আমাদের দুই প্রতিবেশীর মধ্যে, কিন্তু মূল যে সমস্যা কেন্দ্র করে আসলে এই সংঘাত মুখর পরিস্থিতিটি তৈরি হলো যে কাশ্মীর ইস্যু একটি বড় ইস্যু, এবং ওই সীমান্তবর্তী অঞ্চলে আমরা যেটি দেখেছি যে সন্ত্রাসবাদের উত্থান এবং তার আসলে যে কিছুদিন পরপর মাথাচাড়া দেওয়ার যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু হঠাৎ করে একটু হারিয়ে গেছে। এই বিষয়টি কি আসলে দুদেশের সর্বোচ্চ নেতৃত্ব তারা কি আসলে কতখানি মনোযোগী, বিশেষ করে পাকিস্তানের প্রতি যে অভিযোগের যে একটা জায়গা যে তারা এই সন্ত্রাসবাদ দমনে খুব বেশি মনোযোগী নয়, এই বিষয়টি আসলে শেষ পর্যন্ত কি রফা হবে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই, যদি খুব অল্প সময় আছে 2 মিনিট করে পাবো। স্যারের কাছে যাচ্ছি, দেলোয়ার স্যার। আপনি খুব একদম যথার্থই বলেছেন যে সন্ত্রাসবাদের বিষয়টা বা জঙ্গিবাদের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2001 সালে ভারতের পার্লামেন্টে আক্রমণ, এমনকি সম্প্রতি 2016 সালে উরি আক্রমণ, পাঠানকোটে আক্রমণ, এইগুলো কিন্তু ভারতের জন্য এই শুধু না পুরো অঞ্চলের জন্য কিন্তু এই জঙ্গিবাদের বিষয়টা একটা নতুন ধরনের হুমকি, একটা বড় ধরনের হুমকি। তো সেই জায়গাতে কিন্তু পাকিস্তান একটা কাঠগড়ায় আছে, এবং পাকিস্তান অস্বীকার করার কোনো সুযোগ নেই পাকিস্তানের যে পাকিস্তান রাষ্ট্রের সহায়তায় বা তাদের সাথে একটা যোগ সাজসেই এই সমস্ত গোষ্ঠীগুলো তারা তাদের এই সমস্ত তাদের যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে, এবং শুধু তাই না, এই যে বিভিন্ন গ্রুপ জৈশে মোহাম্মদ বা এদের গ্রুপের লিডারদেরকে যখন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তখন দেখা যায় যে পাকিস্তান এটা বিরোধিতা করে বা তাদের অন্য একটা পরিচয় সামনে নিয়ে আসা হয়। তো এখানে আসলে
এই সন্ত্রাসবাদের সাথে কাশ্মীর সমস্যাটা কিছুটা অবশ্যই যুক্ত, তারপরেও সন্ত্রাসবাদকে একটু আলাদা করে দেখতেই হবে, কারণ সন্ত্রাসবাদ কোনোভাবেই আপনার এই কোনো সমস্যা সমাধানের জন্য কোনো উপায় বা প্রক্রিয়া হতে পারে না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই বিষয়টি কিছুটা মানে আমি বলবো না গুরুত্ব হারিয়ে ফেলেছিল, কিন্তু এই বিষয়টার ব্যাপারে পাকিস্তানের যে একটা বড় ধরনের দায়বদ্ধতা আছে সেই বিষয়টি কিন্তু আবারও সামনে আসছে, এবং এটি এই ক্ষেত্রে ইমরান খানকে আরও অনেক বেশি মানে উদ্যোগী হওয়া প্রয়োজন। কারণ ইমরান খানের আগে যে নওয়াজ শরীফ কিন্তু একসময় বলেছিল যে এই সন্ত্রাসবাদ পাকিস্তান রাষ্ট্রকে কুরে খাচ্ছে, বা পাকিস্তান ইজ ব্লিডিং উইদিন এই বিকজ অফ টেরোরিজম। তো এই উপলব্ধিটা কিন্তু আমরা পরবর্তীতে পাকিস্তানের পলিসি বা তার যে অ্যাক্টিভিটির মধ্যে খুব বড়ভাবে প্রতিফলিত হয়েছে দেখিনি। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই দুই দেশের মধ্যে সম্পর্কের জায়গাটা সন্ত্রাসবাদ কাশ্মীরের পরেও কিন্তু আমরা যদি দেখি যে 2015 সালে নরেন্দ্র মোদী তার যে অভিষেক যে তার প্রধানমন্ত্রী হিসেবে সেখানে পাকিস্তানকে এনগেজ করার অনেক চেষ্টা করেছে। আমি মনে করি যে বিদ্যমান সমস্যাগুলোর পরেও কিন্তু ভারত পাকিস্তান চাইলে পারস্পরিক আস্থাপূর্ণ সম্পর্ক তৈরি করে এই পুরো অঞ্চলটাকে আরো শান্তিপূর্ণ, আরো নিরাপদ এবং সহযোগিতাপূর্ণ করতে পারে। সেই কাজটা তাদের করা উচিত, এবং এটা নিয়ে রাজনীতি করাটা বন্ধ করা উচিত। সেটি আসলে এড়িয়ে নিশ্চয়ই দুই দেশ সেদিকে যাবে, আমরা আসলে সেই আশাটা করতেই পারি। আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনার কাছে নতুন করে কোনো প্রশ্ন করলাম না, আপনার শেষ উপসংহারটাও একটু শুনে নিতে চাই। আমি অধ্যাপক দেলোয়ারের থেকে প্রসঙ্গ টেনেই বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে গত 48 ঘন্টা বা 72 ঘন্টার ঘটনার প্রেক্ষাপট যদি দেখি, সেখানে আমরা দেখব যে আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু একদিকে যেমন এই উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশকেই বলছে, পাশাপাশি কিন্তু পাকিস্তানকেও বলছে যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা যারা গোষ্ঠী ওখানে কাজ করে তাদের বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে। তো কাজেই এক্ষেত্রে একটা আন্তর্জাতিক চাপও কিন্তু এখন পাকিস্তানের উপর থাকবে, এটা আমার ধারণা। আর যেটা হলো যে সমস্যা পাকিস্তান এবং ভারতের মধ্যে তো সমস্যা আছে, সেটা আমরা জানি। কাশ্মীর নিয়ে দু দেশের মধ্যে সমস্যা আছে, ভারত এবং চীনের মধ্যেও তো সমস্যা আছে। তারপরেও কিন্তু ভারত চীন তারা তাদের ব্যবসা বাণিজ্য অন্যান্য সম্পর্ক বজায় রেখেছে। তো কাজেই সেটা ভারত পাকিস্তানের দিক থেকে সেই বিষয়গুলো তারা নতুন করে ভাববার সুযোগ আছে। আর আমি শেষ বলবো, এই যে আমরা হ্যানয়তে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উনের যে এটা সামিটটা বা আপনার যে মিটিংটা হয়ে গেল, আপনি দেখেন সেটা কোথায় হয়েছে? হ্যানয়তে। মার্কিন যুক্তরাষ্ট্র 15 বছর ধরে 1961 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত 15 বছর ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ টন বোমা ফেলেছে ভিয়েতনামে। সেই ভিয়েতনাম আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হোস্ট করেছে। কূটনীতি কোথায় কতখানি সৃজনশীল হতে পারে তার একটা নমুনা কিন্তু হ্যানয়তে এই উত্তর কোরিয়া এবং মার্কিন প্রেসিডেন্টের এই শীর্ষ বৈঠক কিন্তু ভিয়েতনামের কূটনৈতিক পারদর্শিতার একটা ইঙ্গিত দিল, এবং কূটনীতির মাধ্যমে কতখানি সৃজনশীল হওয়া যায় তারও একটা নমুনা দেখা। আমার ধারণা আমরা শুরু করলাম তো হ্যানয় সামিট দিয়ে। আমার ধারণা আমাদের দক্ষিণ এশিয়াতে বোধহয় ওখান থেকে খানিকটা লেসন আমরা নিতে পারি, এবং নিয়ে চিন্তাভাবনা নতুনভাবে চিন্তাভাবনা করে দেখতে পারি, এবং তাতে করে আমার ধারণা সকলের জন্য হয়তো এটা একটা ইতিবাচক দিক নির্দেশনা। কারণ শেষ পর্যন্ত আসলে আমরা তো শান্তিটাই চাই, শান্তিটাই প্রতিষ্ঠিত হোক। আমাদের আলোচনা এখানেই শেষ করছি। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হবার জন্য। আমরা আন্তর্জাতিক অঙ্গনের দিকে আজকে একটু চোখ ফিরিয়েছিলাম, উত্তেজনা সমীকরণ, আমরা এই বিষয় নিয়ে কথা বললাম আজকে, এবং আমরা হয়তো জানি যে আগামী দিনগুলোতেও হয়তো নানা ঘটনার ঘন ঘটা থাকবে, আমাদেরকে আরও অনেক কথা বলতে হবে। তবে শেষ কথা যে আমরা আসলে শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক, শান্তি নামুক এই পৃথিবীতে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে এই টেলিভিশন সেটের সামনে যারা অনুষ্ঠানে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ।